এন্ড লাভলি। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। জি আসসালামু আলাইকুম স্যার, আমি ফুড ফ্রেন্ড থেকে বলতেছি। আপনার একটা পার্সেল ছিল, যে লোকেশন দেওয়া আছে সেই লোকেশনে কি চলে আসবো স্যার? জি স্যার, আমি একটা মেয়ে আর আমি ডেলিভারি দিতে আসছি। এই নে তোর শ্যাম্পু। ওয়েলকাম। কি রে, আজকে এত দেরি করলি যে? কাজ বেশি ছিল, ওভারটাইম করছি মা। এত রাত পর্যন্ত বাইরে থাকলে আমাদের তো চিন্তা হয়। আর তাছাড়া কি মা? তাছাড়া আশেপাশের মানুষজন আজে বাজে কথা বলে। শোনো মা, এই যে মানুষগুলো আজে বাজে কথা বলে তারা আমাদেরকে একবেলাও খাবার দিবে না, সেটার টেনশন নিতে হয় আমার। তার উপর তোমাদের দুজনের আবার লাগে গাদা গাদা ওষুধ। এরপরে কেউ কথা শোনাতে আসলে তাদেরকে বলবা তোমাদেরকে যেন 2 কেজি চাল অথবা 2 পাতা ওষুধ দিয়ে তারপরে কথা শোনায়। মা, আপু মনে হয় আজকে একটু বেশি রেগে আছে। ভাইয়া আমার এই অর্ডারটা ছিল যে। 10 থেকে 15 মিনিট দাঁড়াতে হবে, অর্ডারটি রেডি হতে একটু সময় লাগবে। ঠিক আছে। এক্সকিউজ মি, আপনি কি এই রেস্টুরেন্টে প্রায় আসেন? হ্যাঁ। এই রেস্টুরেন্টের খাবার কেমন লাগে? ভালো? আমি আসলে খাই নাই কখনো, আমি ফুড ডেলিভারি করি, খাবার পিক করতে আসছি। ও, আপনি ফুড ডেলিভারি করেন? আপনার সাথে পরিচয় হই, আমি লাইলা ইয়াসমিন, এই রেস্টুরেন্টের মালিক। ও আসসালামু আলাইকুম, আমি সোহানা। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে ভীষণ অবাক হয়েছি, মানে আমি এই রেস্টুরেন্ট ব্যবসায় আছি অথচ জানতামই না যে মেয়েরা ফুড ডেলিভারি করে। তোমাকে চা কফি কিছু অফার করি? সরি, তুমি করে বলে ফেললাম। তুমি তো অবশ্যই আমার থেকে ছোট হবে, আর ছোটদের আমি আসলে আপনি বলতে পারি না। ইটস ওকে। বলি না না না, আমি কিছু খাবো না, আপনি অফার করছেন এটাই অনেক। সচরাচর এত ভালো ব্যবহার কেউ আমার সাথে করে না। আই নো দ্যাট। আসলে তোমার এই পেশাকে সবাই স্বাভাবিকভাবে নেবে না, সেটা আমি জানি। আর এটাও জানি যে তোমার এই পেশায় আসার পেছনে নিশ্চয়ই একটা গল্প আছে। গল্প তো আছে, স্বাভাবিকের চেয়ে ভিন্ন যাদের জীবন সবারই কোনো না কোনো গল্প থাকে। আমার তোমার গল্পটা খুব শুনতে ইচ্ছে করছে। না না, এখনই বলতে হবে না।
আমি জানি হয়তো তুমি বলতেও চাইবে না, কিন্তু যদি মানে কোনোদিন মনে হয় যে তোমার গল্পটা কারোর সাথে শেয়ার করতে ইচ্ছে করছে, প্লিজ আমাকে একটা ফোন দিও, আমি চলে যাব এবং কোনো জাজমেন্ট ছাড়াই তোমার গল্প শুনবো। এক্সকিউজ মি, আপনার অর্ডারটা রেডি হয়েছে। ফাইন, আমার একটা কার্ড দাও তো। এখানে আমার নাম্বার আছে। থ্যাংক ইউ ম্যাডাম, আসি। আসসালামু আলাইকুম। হ্যালো দোস্ত। কি রে, ঘুমিয়ে পড়েছিস নাকি? না, আর ঘুম। এই তো বই পড়তেছিলাম, কিছুক্ষণ আগে বাসায় আসছি। কিছু বলবি? কিছু বলবি মানে? কেন ফোন দিয়েছি তুই জানিস না? দোস্ত জানিসই তো আমি অনেক স্ট্রেসে আছি, মনে করতে পারতেছি না। শোন, কালকে আমার বাবুর 2য় জন্মদিন, সন্ধ্যার পর পার্টি, তোকে অবশ্যই থাকতে হবে। এটা মনে করানোর জন্যই তোকে কল দিয়েছি। ভালো করছিস মনে করা দিছিস, একদম মাথা থেকে চলে গেছিল। আমি চলে আসবো, টেনশন নাই। এই না হলি আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা রাখি, তুই টায়ার্ড বুঝতে পারছি। দেখা হবে, বাই। ম্যাম, আপনি কেমন ড্রেস চাচ্ছেন? আমাকে বললে আমি আপনাকে হেল্প করতাম। মানে আমি আসলে একটু সফট আর কমফোর্টেবল কাপড় চাচ্ছিলাম। বেবির জন্য এখন একটু গরমও তো, কিন্তু বেশিরভাগই সব ভারী। এই যে দেখেন, এটা মেটেরিয়ালটা অনেক ভারী আর কি। আচ্ছা ম্যাম, আমি আপনাকে আরেকটা ড্রেস দেখাই। এটা ম্যাম সফট আছে, মানে বেবি কমফোর্ট ফিল করবে আর কি। না ভাইয়া, এটাও দেখেন রাফ একটু, বুঝছেন? আচ্ছা ম্যাম, আপনার বেবির বয়সটা একটু জানাইলে আমি আমাদের স্টকে সফট কাপড় রয়েছে, আমি ওখান থেকে আপনাকে দেখাইতে পারবো। বেবি তো আমার না। সরি ম্যাম, আমি ভাবছিলাম আপনার। ইটস ওকে, আমি আরেকদিন আসবো। আসসালামু আলাইকুম, লায়লা ম্যাডাম বলছেন? আজকে নিশ্চয়ই চা কফি খেতে কোনো আপত্তি নেই আছে? কফির সঙ্গে অন্য কিছু দিতে বলি? না, শুধু কফি। ঠিক আছে, ফাইন। 2টা কফি, আমারটা আমেরিকানো। শুরু করো। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। ইন্টারমিডিয়েট সদ্য পাশ করছি, হঠাৎ করে মামা আমার জন্য একটা প্রপোজাল নিয়ে আসলো। ছেলে ইঞ্জিনিয়ার, নাম তানভীর। চাকরি ছেড়ে নিজেই একটা আইটি ফার্ম দিয়ে বসছে। ছিমছাম পরিবার। আম্মু অনেক খবর টবর নিছে এবং খবর নিয়ে আম্মুর মনে হয়েছে যে এর চেয়ে ভালো সংসার আমার পক্ষে পাওয়া কঠিন। কত করে বলি একটু চোখ কান খোলা রেখে চলাফেরা করবা, কিন্তু না, বউয়ের কথা তো কানেই দিবা না। আমি ঠিকই কানে নিছি। আমার ধারণা ওই ব্যাটা রিক্সাওয়ালা তার বউর কথা কানে নেন। মানে ওই রিক্সাওয়ালাই তো
ডিভাইডারের সাথে লাগাই দিয়ে উল্টায় ফেললো। তোমার আর রিক্সায় চলাফেরা করার কোনো দরকার নাই, এখন থেকে উবারে যাবা। উবারে টাকা লাগবে না? কতই বার বেশি টাকা লাগবে? টাকা দিয়ে কি করবা এত? ভাবতেছি একটা গাড়ি কিনে ফেলবো কিনা। কই পাবা এত টাকা? তোমার তো ব্যবসার অবস্থা একটু খারাপ চাইতেছে, জানি। আমি ভাবতেছি কি জানো, তোমাকে মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দিই, তাহলে অ্যাটলিস্ট 2-1 কোটি টাকা তো পাওয়া যাবে। মানে এত সুন্দরী মেয়েকে দেখে তো 2-1 কোটি টাকা দিবে নাকি? ছি 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 তানভীর, ঠিক আছে করো, দেখি করো বিক্রি, তারপর দেখবো এই যে গাড়ি কিনবা না, ওই গাড়ি দিয়ে কাকে নিয়ে ঘুরবা, দেখবো। আরে কই যাও? চলো না, দেখো তোমাকে কই নিয়ে যায়। আহা, আর একটু, আর অল্প কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকো। কি এমন সারপ্রাইজ? আরে বলে দিলে তো সারপ্রাইজটা সারপ্রাইজ থাকলো না। ওহো, এবার চোখ খোল। কি কেমন দিলাম সারপ্রাইজ? এটা আমাদের গাড়ি? চলো এবার গাড়িতে একটু শহরটা ঘুরে দেখি। একটা রিকোয়েস্ট করবো? করো। আমি না একদম সাধারণ ঘরের, এসব গাড়ি ঘোড়া চড়ার অভ্যাস নেই, দরকারও নেই। তুমি যখন ইচ্ছা গাড়ি থেকে আমাকে নামিয়ে দিতে পারবে, কিন্তু প্লিজ কখনো তোমার জীবন থেকে আমাকে নামিয়ে দিও না। আচ্ছা যাও, দেব না। প্রমিস? প্রমিস। এবার চলো একটু ঘুরি। তানভীরের একটা দুর্দান্ত প্রতিভা ছিল, সম্ভবত জগতের সবচেয়ে বড় প্রতিভা, টাকা বানানো। অল্প বয়সে অনেক টাকার মালিক হয়ে যায় সে। তার জন্য অবশ্য তাকে সত্যিই প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে। টাকা হচ্ছে চাক্ষুষ ম্যাজিক, মানুষকে আমূল পাল্টায় দেয়। আমার সুখ বাড়ল, অবশ্য তখনও বুঝি নাই টাকা যেমন মানুষকে সুখী করে, টাকাই আবার কেড়ে নেয় শান্তি। মা, কি হয়েছে? মন খারাপ করে আছো কেন? চোখের সামনে সবকিছু ধ্বংস হয়ে যাইতেছে, এইটা দেখে তোর বইসা থাকতে পারি। কি হয়েছে বলো তো? কি শুনতে চাস? তুই কি কোনো কথা শুনিস আমার? মানা করছিলাম না এই মেয়েটারে বিয়ে করিস না। মেয়েটার লেখাপড়া নাই, বংশ নাই, বাপ নাই, না বিয়া করলি, সাদা চামড়া দেই। মা, যা হওয়ার তা তো হয়ে গেছে, এটা নিয়ে এখন। আরে হইতেছেটা কি? হ্যাঁ, আমি না তোমার কথা বুঝতেছি না। বুঝতেছিস না? এই যে তুই ব্যবসা বাড়াইতেছোস, কারি কারি টাকা বানাইতেছোস, খাইবোডা কেডা? আছে বংশে কেউ? হ্যাঁ, বংশের বাতি জ্বলছে? মা, আমরা তো চেষ্টা করতেছি। কি চেষ্টা করতেছোস? হ্যাঁ, 60টা বছর হয়েছে বিয়া করছোস, এর মধ্যে বাচ্চা কাচার কোনো নামগন্ধই নেই। আরে আমার কি মনে হয় জানোস, ওই মাইয়া তলে তলে কোনো ওষুধ খায়, তাহলে বাচ্চা কাছে কেন হয় না? ওই অপেক্ষায় রইছে তোর টাকা পয়সা হইলে ও এইসব লইয়া চম্পট দিব। মা, মানে আমি এত কিছু মাথায় কেমনে রাখবো বলো তো? আমি কাজ করবো না এগুলো মাথায় রাখবো? এগুলো আমারে কেন বলতেছো তুমি? একটা কাজ কর, ওরে টেস্ট করা, যদি দেখিস সবকিছু ভালো আছে তাহলে বুঝবি এটা ধান্দাবাজ। আর যদি দেখিস কিছু ঠিক নাই, তাইলে এই বাঞ্জা মাইয়া নিয়ে তুই সংসার করবি না কি করবি এটা তুই ভালো বুঝোস।
আমি চিন্তায় আছি আমার বংশ লইয়া। পৃথিবীতে দুই ধরনের বিশ্বাসী মানুষ আছে। এক শ্রেণী সব ভালো কথা বিশ্বাস করে, আর দ্বিতীয় শ্রেণী বিশ্বাস করে সব মন্দ কথা। তানভীর ছিল দ্বিতীয় শ্রেণীর। মায়ের সব কথাই সে বিশ্বাস করলো, আমাকে তুললো অবিশ্বাসের পাল্লায়। আমার দুর্ভাগ্য, আমাকে অবিশ্বাস করার মতো কারণও পেয়ে গেছে সে। আমার সংসারের শেষের শুরু সেখানে। আমার স্বপ্নের ঘর বালুর বাঁধের মতো ভাঙতে লাগলো আমার অজান্তে। আর রিপোর্টে কি আসলো? অ্যাকচুয়ালি রিপোর্টটা খুব একটা ভালো আসেনি, তবে একটা কথা হচ্ছে আপনার কনসিভ করতে না পারার কারণটা অন্তত জানা গেছে। কি সেটা? কনসিভ করার জন্য যে পরিমাণ ওভাম ডিম্বাণু দরকার সেটা আপনার নেই। তার মানে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই? উত্তরটা আসলে হ্যাঁ, আবার না। স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার ওয়াইফ কনসিভ করতে পারবেন না, তবে এমন কিছু অ্যাডভান্সড ট্রিটমেন্ট আছে যাতে করে পজিটিভ রেজাল্ট আনা সম্ভব। অ্যাডভান্স ট্রিটমেন্টের মাধ্যমে কি 100% রেজাল্ট পাওয়া যাবে? না, 100% সিউরিটি দিয়ে তো আর কথা বলা যায় না, আর এভাবে গ্যারান্টি দিয়েও চিকিৎসা করা যায় না। আর আপনাদের কেসটা তো এমনিতে একটু কমপ্লিকেটেড। তারপর আমি আশাবাদী, যদি আপনারা চান আমরা ফার্দার ট্রিটমেন্টে যেতে পারি। ঠিক আছে, তাহলে আজ আসি। শিওর, টেক কেয়ার। বৌমা, ডাক্তারে কি বলছে? আমার রিপোর্ট ভালো আসে নাই আব্বা। ডাক্তার বলছে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার ছেলে তো আর ডাক্তারের কাছে যাইতে চায় না। আমি ওরে বুঝাই বলবো না। আরে ওদের বংশের ছেলেরা একটু জিদি, কথাই শুনতে চায় না। তোমার শ্বশুর, সেও আমার কোনো কথা শুনতো। আমার খুব ভয় লাগতেছে আম্মা। ভয়ের কিছুই নাই, কইলাম না আমি তানভীরে বুঝাই বলবো নি। চিন্তা কেন করতেছো? আমি আছি না, আল্লাহ আছে না। থ্যাংক ইউ আম্মা। হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো চিন্তা করো না, আল্লাহ যা করে ভালো জন্যই করে। কাঁদতেছো কেন? মন খারাপ করতে না করছি না, মন খারাপ করো না। আরে সব ঠিক হয়ে যাবে। আমার মেলা কাজ পড়ে রয়েছে, কাজগুলা করি কি। ঝালকাঠির গাবখান টোল প্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটো রিকশা নিয়ে খাদে পড়ে 14 জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 17 জন। বুধবার দুপুরে ঝালকাঠি খুলনা আমার কথা মিলল তো? মহাসড়কের গাবখান ব্রিজ এলাকায় কত বড় শয়তান মাইয়া, এত বড় কাহিনী লুকাইছে। আমার তো মনে হয় তলে তলে ও টেস্ট করে ফেলাইছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আমাকে তো বললো এসব কিছুই জানতো না। সাই জানতো না, সব জানতো। টেস্ট করছে, সবকিছু করছে। ভাব ধরে বসে রইছে। অপেক্ষমান থাকা আমার কথা তো তোর কানেই যাইবো না, শুনবি না, শুনিস না। আরো বেশি বেশি কইরা টাকা পয়সা বানা আর সিল শগুনে এসে খেয়ে যায়। আমার কি, আমার খালি দেখলে কষ্ট হইব, এই ছাড়া আর কিছুই না। প্রাথমিকভাবে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আচ্ছা শুনো না, চলো না আমরা আরেকবার ডাক্তারের কাছে যাই। আরেকবার ডাক্তারের কাছে গিয়ে কি হবে? আরে ডাক্তার তো বলছে যে ট্রিটমেন্ট আছে। সব ভোগাস কথাবার্তা, এগুলো সব ডাক্তারদের বাটপারি কথাবার্তা। ঘুমাও তুমি। তুমি কি নিজে বাচ্চা চাও না? কি একই কথা বারবার বলতেছো? চুপ করো তো। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত
গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। তানভীর চোখের সামনে ধীরে ধীরে বদলায় যেতে লাগলো। চেনা মানুষটা হয়ে গেল একদম অচেনা। আমাদের ভালোবাসার জায়গা দখল করলো ঝগড়া, শান্তির ঘরটা ভরে গেল অশান্তিতে। তানভীর, তুমি তানভীর, এখন সময় নাই। না তানভীর, আজকে তোমার আমার কথা শুনতে হবে। কি কথা? তুমি কি চাও? তুমি কি চাও? আমি যা চাই সেটা দিতে পারবে না, যেহেতু অন্তত কথা কম বলে শান্তিতে থাকতে তো। বাচ্চাই তো চাইছো না, তো ডাক্তারের কাছে চলো। ডাক্তার তো বলছে ট্রিটমেন্ট করলে ঠিক হওয়ার চান্সেস আছে, ডাক্তারের কাছে চলো। এই ডাক্তারের কথা বলে আমাকে আর বোকা বানানোর দরকার নেই। বাচ্চার প্রয়োজন, সেটা নেওয়া যাবে, দরকার আরেকটা বিয়ে করবো। হোয়াট? আরেকটা বিয়ে করবা মানে? প্রয়োজন বলে তাই করবো, আর তা করতে গিয়ে অন্তত তোমার পায়ে পড়ে অনুমতি যাবো না। তানভীর, আর ইউ সিরিয়াস? তুমি বুঝতেছো তুমি কি বলতেছো? সব বুঝে শুনে বলতেছি। ফাইন, তুমি আরেকটা বিয়ে করতে চাইলে তোমার আগে আমাকে ডিভোর্স দিতে হবে। একটা বিয়ে না করেও তোমাকে ডিভোর্স দেওয়া যাবে, ইভেন তুমি চাইলে এখনই দেওয়া যাবে। এখন এই মুহূর্তে এই মুহূর্তে তোমার বাসা থেকে বের হয়ে যাবো। আমি এক সেকেন্ডও এই বাসায় আর থাকবো না। যাও, দরজা তো খোলা। তুমি কি ভাবছো আমি তোমাকে পায়ে পড়ে ফিরাবো? দরজা খোলা আছে, চলে যেতে চাইলে চলে যাও, আবার এক সপ্তাহের মধ্যে ফিরে আসো। আর না আসলেও কোনো সমস্যা নাই। আমি আসি না? আরে মাইয়ার লাইন লাগাই দে, আমার পোলা ইঞ্জিনিয়ার। কত মাই আইবো, সুন্দরী সুন্দর, অচ্ছে সুন্দরী, অচ্ছে ভালো পরিবার, ওর থেকে পয়সাওয়ালা। আরে মার্সিডিজ গাড়ি দিয়া দিব, অমন মাইয়া নিয়ে আসো। বাচ্চা কাচ্চা হইয়া ঘর বইরা যাবো। ঠান্ডা বাপ না আমার কথা শোন, সব ঠিক করে দিব। তানভীর কথা রাখে নাই, তার জীবনের গাড়ি থেকে মাঝপথে আমাকে নামায় দিল। আমার স্বপ্নের সংসার শুরু হয়েছিল আয়োজন করে, ভেঙে গেছে আচমকা। যেই সংসার আমি শুরু করছিলাম উৎসবের আমেজে, সেই সংসার থেকে বের হয়ে গেছি একদম বিপন্নভাবে। যেই সংসারের প্রতিটা কাছে, প্রতিটা কাঠে আমার মায়ার স্পর্শ ছিল, শেষ মুহূর্তে আমার মনে হলো এই সব কিছু আমাকে উপহাস করতেছে। বিদায় দেওয়ার সময় আমার মা কান্না করতেছিল, আবার আমাকে গ্রহণও করলো কান্নার। কিন্তু এই দুই কান্না আর দুই সময়ের মধ্যে ছিল বিশাল ব্যবধান। মারে, একটা কথা বলি। তুমি কি বলবা আমি জানি। তোরে তো আমি চিনি, কম জ্বালায় তো তুই ঘর ছাড়িস নাই। কিন্তু মারে, মেয়েদের দুনিয়াটা বড়ই কঠিন।
তুই হয়তো ভাবতেই পারতেছিস না তোর সামনে কি দিন আসতেছে। তুমি কি ওই সংসারে ফিরে যেতে বলতেছো মা? না রে মা, আমি সেই কথা বলতেছি না। আমি বলছি যাই করিস একটু চিন্তা ভাবনা করে করিস, এমন কোনো কাজ করিস না যেন পরে পস্তাতে হয়। 15 দিন তো চলেই গেল, আর কয়েকটা দিন দেখ। আমি এমন কিছু করব না মা, তো তোমাকে একটা অনুরোধ করি। কি? তুমি ওদের উপর কোনো আশা রাখো না। সোহানা, মা, তোর একটা চিঠি আসছে। কিসের চিঠি? ডিভোর্স লেটার। আজকে 520 টাকা সহ তোমার হয়েছে মোট 11,560 টাকা। কাকা, আমি খুব দ্রুত দিয়ে দিব। 3 মাস ধরে তো এটাই বলতেছো। তোমার বাবা মিজান সাহেব আমার পরিচিত দেখে আমি তোমাকে দিয়েছি। তুমি নির্দিষ্ট সময়ের ভিতরে টাকা দিতে না পারলে আমার পক্ষে আর বাকি দেওয়া সম্ভব। আপু, একটা কথা বলি। বল। তোমার কাছে কি 500 টাকা হবে? স্কুলে পিকনিক, সবাই যাবে। মাকে বলেছিলাম, কিন্তু মা বললো মার কাছে টাকা নেই। আমার মনে হচ্ছিল রঙিন দুনিয়া থেকে আমি হঠাৎ করেই সাদা কালো দুনিয়ায় মুখ থুবড়ে পড়ছি। তানভীরের সংসারে যেখানে দিনে দিনে সবকিছু বাড়তেছে, এখানে এসে দেখি শুধু অভাব আর অভাব। বিলাসিতার জীবনে আমি অভ্যস্ত হয়েছিলাম ঠিকই, কিন্তু অভাবে আমার আপত্তি ছিল না। আমার বাবা মারা গেছেন। গ্রামে জমি বেচে ব্যাংকে যতটুকু টাকা রাখছিল মা, সেটা দিয়ে কোনো রকম সংসার চলতেছিল, কিন্তু সেই টাকাটাও দিনে দিনে ফুরায় আসতেছিল। আমাকে কিছু একটা করতে হবে, আমি এটা বুঝতে পারতেছিলাম, কিন্তু কি সেটা কোনোভাবে ভেবে উঠতে পারি নাই। ইন্টারমিডিয়েট পাশ করে চাকরি পাওয়া কঠিন, তাও আমি কয়েক জায়গায় অনেক চেষ্টা করলাম। এক জায়গায় গিয়ে দেখলাম যে বেতন পাবো সেটা দিয়ে যাওয়া আসার ভাড়াই হবে না। আবার আরেক জায়গায় বেতন ভালো, বেশ ভালো, 50,000-এর বেশি, কিন্তু শর্ত হচ্ছে আমাকে বসের সাথে শহরের বাইরে মাঝে মধ্যে যাইতে হবে। আমি টের পাইলাম আমি ততদিনে পুরাপুরি একটা ভাঙা বাড়ি। সবাই আমার ইট খুলে খুলে নেওয়ার চেষ্টা করতেছে। আপু, শোনো না। বল। তুমি না আমার সাইকেলটা বিক্রি করে দাও। আমার তো সাইকেল লাগে না, স্কুলে তো হেঁটেও যাওয়া যায়। তুই তোর সাইকেল বিক্রি করে নিজের কাছে টাকা রাখ। আমি টাকা দিয়ে কি করব? তার চেয়ে ভালো তুমি ফুড ফ্রেন্ডের একটা রেস্টুরেন্ট থেকে আমাকে একটা চিকেন ফ্রাই খাওয়ালেই হবে। এখন তো এক্সাম, বাইরে যেতে পারবো না। কি হলো? আইডিয়া পাইছি, তোর সাইকেল বিক্রি না করে তোকে চিকেন খাওয়াতে পারবো। ঘোর।
শুরু হলো আমার নতুন এক জীবন, ফুড ডেলিভারি। নিজের সাময়িক সমস্যা কাটায় উঠলাম। কিন্তু অবাক হয়ে দেখলাম কি, মানুষের সমস্যার শেষ নাই। এই শহরের মানুষ সবকিছু দেখে অবাক হয়। আমাকে দেখে অবাক হইল। চোখ দেখে বুঝতাম একটা মেয়ের রাইডিংয়ে তাদের অনেক আপত্তি। রাস্তাঘাটে কিছু টিজেরও শিকার হইলাম। গায়ে মাখলাম না কিছুই, কারণ লোকের কথা গায়ে মাখলে তো পেট ভরবে না। মাঝে মধ্যে ক্লান্ত লাগতো ভীষণ, কিন্তু আমার মা আর বোনটার কথা ভেবে আমার ক্লান্তি আমি কাটাইনি। আপা, তুমি কি দিন বোকা হয়ে যাচ্ছ? তোমার বুদ্ধি কি কেজি দরে বাজারে সেল করে আসছো? কেন? আমি আবার কি করলাম? মেয়েটাকে ঘরে বসিয়ে রাখছো, বিয়ের সাথে দিতে হবে না? এভাবে জীবন কাটবে? আগের বিয়েটাতে তো মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, এখন আরও বিয়ে করতে চায় না। আর তাছাড়া তুই তো জানিস বাচ্চা হওয়া নিয়ে ওর একটা সমস্যা আছে। সমস্যা আছে, ঠিক আছে, তো সমস্যা ধরে বসে থাকলে হবে? যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে, খুঁজে বার করতে হবে। আগের বিয়েটার তো ঘটকালি তুই করছিলি, কার দোষে বিয়েটা ভাঙছে তুই জানিস না? জানি, তোমার মেয়ের দোষে ভাঙছে। মাঝরাত্রে হাজব্যান্ডের বাসা থেকে চলে আসলো রাগ করে, তো দেমাগ কিসের ওর? হ্যাঁ, আচ্ছা আসলো ভালো কথা, পরের দিন সকালে মেজাজটা ঠান্ডা হলে একটু যা, একটু নরম করে কথা বল, তোর কলে একটু হাতে পায়ে ধরবে না। দেমাগ দেখিয়ে বসে থাকলো। পুরুষ মানুষের রাগ বেশি, জানো না? ডিভোর্স তো দিবে এখন। দেখ, তোর সাথে ঝগড়া করার মতো শক্তি এখন আমার নাই। কি কাজে আসছি সেটা বল। আমারও ঝগড়া করার মতো কোনো ইচ্ছে তোমার সাথে নাই। না, তোমরা আপন মানুষ, রাগ হয় অনেক সময়, ফেলতে তো পারি না। ওর জন্য আমি ছেলে দেখছি। এখন যেহেতু একবার ডিভোর্স হয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে প্রবলেম রয়েছে, একদম কনফার্ম ব্যাচেলার তো পাওয়া যাবে না। হয়তো ডিভোর্সি একটু বয়স্ক পাওয়া যেতে পারে, তো সমস্যা কি? সমস্যা তো নেই, যদি ছেলে ভালো হয়। ডিভোর্সি হলে বা একটু বয়স হলে তো সমস্যা নেই, তাই না? মেয়ে তোমার বাড়ির বোঝা হয়ে থাকলো না, পাত্রস্থ করা গেল। মামা, আমি ভাবতেছি বিয়েটা করে ফেলবো। তোমার কাছে কোনো ছেলের সন্ধান আছে? শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। হ্যাঁ, আছে তো আছে, অনেক সুন্দর পাত্র আছে। মানে ওই কনফার্ম ব্যাচেলার তো পাওয়া যাবে না, একটু বয়স্ক, ডিভোর্সি, 3টা সন্তান আছে, ওনার কোনো সন্তান লাগবে না, অগাধ টাকার মালিক। ছবি দেখাও তো। ছবি আছে, ভালো ছেলে, খুব ভালো। যাক, আমার আইডিয়াটা মিস হলো না। আইডিয়া? কিসের আইডিয়া? তুমি যে একটা ইতরের প্রস্তাব নিয়ে আসছো, এই আইডিয়া। এই মুখ সামনে কথা বল, আমি ইতর না। তুমি তানভীরের কাছ থেকে ঘটকালি করার সময় 1 লাখ টাকা নিছো, নিয়ে ফেরত দাও নাই। তোমার কারণে তানভীর আমাকে লোভী ভাবছে। আর এই যে ইতরের প্রস্তাব নিয়ে আসছো, এই ছেলে প্রতিদিন রাতে আমাকে উল্টাপাল্টা আজে বাজে মেসেজ পাঠায়। রতনের রতন চিনে আর ইতরের চিনে ইতর। কয় টাকা নিছো এই প্রস্তাব বানানোর জন্য? কয় টাকা নিছো তুমি? কয় টাকা চুক্তি করছো? দেখছো তোমার মেয়ের বিয়ে ভাঙে গেল, দেখছো? জলিল, তুই 2 বছর পরে আমার মেয়ের নামে কলঙ্ক দেওয়ার জন্য আমার বাড়িতে আসছিস? বাইর হয়ে যা এখনই, আর কোনোদিন আসবি না। বাইর হ। যাচ্ছি, আসবো না আর কোনোদিন। এই মেয়ের চেহারা দেখলে আমার সারা জীবন খারাপ যাবে। মা, আমার কি ভুল ছিল? আমি তো শুধু একটা বাচ্চাই চাইছিলাম। ম্যাডাম, আপনিই বলেন, আমার কি ভুল ছিল? তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি মেয়ে। ঢাকা শহরে
3 কোটি মানুষ, আর আমিও খুব খুব ব্যস্ত। এত মানুষের ভিড়ে হঠাৎ করে আমি কেন তোমার গল্প শুনতে চাইলাম? মানে তোমার গল্প শুনে আমার কি লাভ? জানি না। একটু আগে তুমি বললে না যে ইতর চিনে দুঃখীকে। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম তখন তোমার চোখ দেখে আমার মনে হয়েছিল তোমার ভেতরে একটা চাপা কষ্ট আছে, যে কষ্টটার সাথে আমি নিজেও পরিচিত। মানে? ইয়েস, আমিও নিঃসন্তান, আমাকেও একইভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল। পার্থক্য শুধু এইটুকু, আমার বাবা টাকা ছিল আর আমার ছিল শিক্ষা। সেই কারণে আমি এই জায়গায় আসতে পেরেছি। কি বলবো বুঝতে পারছি না। কিচ্ছু বলতে হবে না, তোমাকে সরাসরি একটা অফার করতে চাই। আমি আরেকটা আউটলেট খুলতে যাচ্ছি, সেই আউটলেটের জন্য একজন ম্যানেজার দরকার। তুমি কি কাজটা করবে? আপনার কথা বুঝতে পারছি না। তোমার কাজ একই, মানুষকে খাওয়ানো। পার্থক্য শুধু এইটুকু, তুমি ডেলিভারি করবে না, তুমি রেস্টুরেন্টে বসে খাওয়াবে। কি রাজি? আপনি আমার সাথে মজা করছেন না তো? আপনি আমাকে বিশ্বাসই বা করবেন কেন? শোনো মেয়ে, আমি দুঃখী ঠিক আছি, কিন্তু আমি একজন বিজনেসম্যান। আমার আবেগ আছে, কিন্তু সঙ্গে বিবেকও আছে। আর তুমি বিশ্বাসের কথা বলে না, এই কয়েকদিনে আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। সো বিশ্বাস নিয়ে কোনো কোশ্চেন না। কিন্তু আমার তো অভিজ্ঞতা নেই, শিক্ষাও নেই। আমি যদি আপনার লস করি? লস করলে হ্যাঁ, একটু তো লস হবেই, কিন্তু আমার বিশ্বাস তুমি লস করবে না। কারণ এটা হচ্ছে তোমার সাগর পাড়ি দেওয়ার ভেলা, আর শিক্ষার কথা বলছো, সেটা হয়ে যাবে। আর বাকি থাকে অভিজ্ঞতা। দুঃখে পড়ার অভিজ্ঞতার থেকে বড় কোনো অভিজ্ঞতা কি আছে? ম্যাডাম, আপনি আমাকে দয়া দেখাচ্ছেন না তো? অফকোর্স নট। আমি একজন ব্যবসায়ী, তুমি ভালো করলে সেটা আমার ব্যবসায় লাভ হবে। আর তুমি নিশ্চয়ই জানো, যার সন্তান নেই, সংসার নেই, তাকে সন্তান সংসার দেওয়া ছাড়া অন্য কিছু দিয়ে দয়া দেখানো যায় না। আনফর্চুনেটলি এই দুটোর কোনোটাই আমার পক্ষে তোমাকে দেওয়া সম্ভব না। ম্যাডাম আসসালামু আলাইকুম। সালাম। ম্যাডাম, আপনি হঠাৎ? তোমার রেস্টুরেন্টে ট্রিট খেতে আসলাম। কি খাওয়াবে বলো? বেস্ট সেলিং ডিশটাই খাওয়াবো। মামুন সাহেব, একটা সিজার সালাদ রেডি করেন। গুড জব সোহানা, তোমার উপর যে বিশ্বাসটা রেখেছিলাম তুমি সেটা ফুলফিল করেছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আপনাকে দিতে হয় ম্যাডাম। বসেন। চলো। তারপর নেক্সট প্ল্যান কি? হাতে কিছু টাকা জমেছে, ইচ্ছা আছে পড়াশোনাটা আবার শুরু করব। গ্রেট। একটা নতুন বাসায় উঠেছি, আগেরটা চেয়ে একটু বেটার। দেখেছো তোমার জীবন গাড়ির স্পিড কিরকম বেড়ে চলেছে? সংসার নিয়ে কি ভাবছো? আমি স্রোতে গা ভাসিয়ে দিয়েছি ম্যাডাম। জীবন তো অনেক বড় একটা জার্নি। কেউ না কেউ কোনো না কোনো মোড়ে হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এমন কেউ যে স্ত্রীকে অপমান করে না, লোভী ভাবে না, হয়তো এমন কেউ আমার জন্য অপেক্ষা করছে। শোনো সোহানা, আমাদের জীবনটা বড় অদ্ভুত। আর আমরা যে পৃথিবীতে বাস করি সেটা বিচিত্র একটা পৃথিবী।
নানা রকম মানুষ এখানে আছে। খারাপ মানুষ যেরকম আছে, ভালো মানুষও আছে। আর আমি এটা বিলিভ করি যে খারাপ মানুষের থেকে ভালো মানুষ বেশি আছে। আর এটাও বিশ্বাস করি যে এইরকম একজন ভালো মানুষের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দেওয়ার জন্য আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। চলার পথে ছোট বড় কত ঢেউই তো আসে জীবনে, কিছু দেয় ভাসিয়ে, কিছু দেয় শিখিয়ে, আবার কিছু দেয় হারিয়ে, কিছু দেয় ফিরিয়ে। ব্যর্থ হলে হতাশ না হয়ে ব্যর্থতা কাটিয়ে সামনে এগিয়ে চলার নামই জীবন। আর চেষ্টা থাকলে সাফল্য আসবেই ইনশাল্লাহ।